ভাষাতত্ত্বের বিবর্তন নিয়ে আমাদের আজকের এই চমৎকার বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। একজন ভাষাবিজ্ঞানের অধ্যাপক হিসেবে একটা বিষয়ে আমি সবসময়ই ভীষণ মুগ্ধ হয়েছি, আর তা হল মানুষ ঠিক কীভাবে তার প্রথম ভাষাটা শেখে। গত ১ শতাব্দী ধরে প্রথম ভাষা অর্জনের এই মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক বোঝাপড়ায় যে যুগান্তকারী সব পরিবর্তন এসেছে, আজ আমরা ধাপে ধাপে সেই বিবর্তনের রোমাঞ্চকর গল্পটাই উন্মোচন করব। আজকের এই বিশ্লেষণে আমরা পর্যায়ক্রমে ৫টি মূল বিষয় নিয়ে এগোব। ১. ভাষার রহস্য। ২. আচরণবাদ বা বিহেভিয়ারিজম। ৩. সহজাত তত্ত্ব। ৪. জ্ঞানীয় তত্ত্ব এবং সবশেষে ৫. ক্রিটিক্যাল পিরিয়ড বা সংকটকালীন পর্যায়। চলুন শুরু করা যাক আমাদের প্রথম বিষয় দিয়ে, ভাষার রহস্য, যাকে বলা যায় মানবজাতির অন্যতম বড় একটি ধাঁধা। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভাষাবিজ্ঞানী থেকে শুরু করে মনোবিজ্ঞানীদের একটা চূড়ান্ত প্রশ্নই সবচেয়ে বেশি ভাবিয়েছে। কিভাবে একটি শিশু, যে প্রথম দিকে কেবল কিছু অর্থহীন আওয়াজ করে, সে হঠাৎ করেই অত্যন্ত জটিল সব বাক্য তৈরি করতে শুরু করে? এটা কি শুধুই চারপাশের পরিবেশের প্রভাব, নাকি এর পেছনে আমাদের মস্তিষ্কের কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা চলে আসি আমাদের দ্বিতীয় পর্বে, আচরণবাদ বা বিহেভিয়ারিজম। এখানে ভাষাকে পুরোপুরি বাইরের জগৎ থেকে শেখা একটি অভ্যাস হিসেবে দেখা হতো। বিংশ শতাব্দীর শুরুর দিকের কথা যদি ভাবি, তখন জন বি ওয়াটসন বা ইভান প্যাভলভের মতো বিজ্ঞানীরা মানুষের অভ্যন্তরীণ মনস্তত্ত্ব নিয়ে খুব একটা মাথা ঘামাননি। আচরণবাদ অনুযায়ী ভাষাকে কঠোরভাবে একটি যান্ত্রিক প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হতো। আমরা যেভাবে সাইকেল চালানো বা জুতো পরা শিখি, ভাষাটাও ঠিক সেভাবেই কেবল অনুকরণ ও অভ্যাসের মাধ্যমে শেখা হয় বলে তারা মনে করতেন। বিএফ স্কিনারের সেই বিখ্যাত অপারেন্ট কন্ডিশনিং মডেলটার কথা ভাবুন। ব্যাপারটা অনেকটা এমন, ভাষা শেখা পুরোপুরি নির্ভর করে পুরস্কার এবং শাস্তির ওপর। যেমন একটি শিশু যখন আধো আধো বলে দুধ শব্দটি উচ্চারণ করে এবং সাথে সাথে তার মা হেসে তাকে দুধ খেতে দেয়, তখন পরিবেশ থেকে পাওয়া এই দারুণ পুরস্কারটি শিশুটির ওই নির্দিষ্ট কথা বলার অভ্যেসকে আরও পাকাপোক্ত করে তোলে। কিন্তু এখানেই বড় একটা ধাক্কা খেল আচরণবাদ। শুরু হলো আমাদের তৃতীয় পর্ব, সহজাত তত্ত্ব বা ইন্যাটিজম, যেখানে নোয়াম চমস্কি রীতিমতো এক বুদ্ধিভিত্তিক বিদ্রোহ নিয়ে হাজির হলেন। আচরণবাদ আর সহজাত তত্ত্বের মূল পার্থক্যটা এখানেই বেশ স্পষ্ট হয়ে ওঠে। ভাষা যদি নিছকই অভ্যাস বা অনুকরণ হয়, তবে কিভাবে একটি ছোট্ট শিশু সম্পূর্ণ নতুন একটি বাক্য তৈরি করে ফেলে, যা সে আগে কখনো কারো কাছে শোনেনি? কেবল অভ্যাস দিয়ে তো আর নতুন সৃষ্টির ব্যাখ্যা দেওয়া যায় না, তাই না? ১৯৫০-এর দশকে চমস্কি ঠিক এই জায়গাটিতেই আঘাত করলেন এবং বাহ্যিক পরিবেশের ধারণাকে সরিয়ে একটি অভ্যন্তরীণ জন্মগত জৈবিক ক্ষমতার দিকে আলোকপাত করলেন। চমস্কির সবচেয়ে চমকপ্রদ এবং যুগান্তকারী ধারণাটি ছিল ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা সংক্ষেপে এলএডি। তিনি বললেন, মানুষ জন্মের সময় মস্তিষ্কে একটি সার্বজনীন ব্যাকরণ বা ইউনিভার্সাল গ্রামার নিয়ে জন্মায়। এই অন্তর্নিহিত ক্ষমতার কারণে পৃথিবীর যে কোনো প্রান্তের শিশু একই ধরনের পর্যায় অতিক্রম করে ভাষা শিখতে পারে। এটি কোনো যান্ত্রিক অভ্যাস নয়, বরং মানব মস্তিষ্কের এক অসাধারণ প্রাকৃতিক উপহার। এর পক্ষে চমস্কির অত্যন্ত জোরালো একটি যুক্তি আছে, যাকে বলা হয় উদ্দীপনার দৈন্য বা পভার্টি অব দ্য স্টিমুলাস। ব্যাপারটা বেশ মজার। শিশুরা প্রাপ্তবয়স্কদের কাছ থেকে যে ভাষা শোনে, তা অনেক ক্ষেত্রে অসম্পূর্ণ এবং ভুল ভ্রান্তিতে ভরা থাকে। এত ত্রুটিপূর্ণ তথ্য পাওয়ার পরও শিশুরা কিভাবে নিখুঁত ব্যাকরণ মেনে কথা বলতে শেখে? এটাই প্রমাণ করে যে মানুষের মনের ভেতরে ব্যাকরণের মূল নিয়মকানুনগুলো জন্মগতভাবেই সাজানো থাকে। চমস্কি এখানে আরও একটি চমৎকার বিভাজন রেখা টেনেছেন, যোগ্যতা বা কম্পিটেন্স বনাম কর্মক্ষমতা বা পারফরমেন্স। ভাষার নিয়মকানুন সম্পর্কে আমাদের মনের ভেতরের নিখুঁত জ্ঞান বা যোগ্যতা সব সময় অটুট থাকে, কিন্তু বাস্তবে যখন আমরা কথা বলি, তখন নার্ভাসনেস, ক্লান্তি বা অমনোযোগিতার কারণে তাতে ভুল হতে পারে, যা হলো আমাদের কর্মক্ষমতা। ভাষার এই মানসিক দৃষ্টিভঙ্গিটা দারুণ যুগান্তকারী হলেও এরপরই আসে আমাদের চতুর্থ পর্ব, জ্ঞানীয় তত্ত্ব বা কগনিটিভিজম। এবার প্রশ্ন উঠল, চারপাশের জগৎকে ভাষায় প্রকাশ করার আগে তাকে বুঝতে পারাটা কি বেশি জরুরি নয়?
এখানে চমস্কির জন্মগত ব্যাকরণের ধারণা আর সুইস মনোবিজ্ঞানী জাঁ পিয়াজি জ্ঞানীয় তত্ত্বের একটা দারুণ তুলনা টানা যায়। পিয়াজে যুক্তি দিলেন যে ভাষা আসলে কোনো আলাদা জন্মগত মডিউল নয়, বরং প্রথমে আমাদের মনের ভেতর চিন্তা বা কনসেপ্ট তৈরি হয়, আর ভাষা হল সেই মানসিক বিকাশেরই একটি প্রতিফলন মাত্র। পিয়াজের মতে জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত অর্থাৎ সেন্সরি মোটর পর্যায়ে একটি শিশু সক্রিয়ভাবে শারীরিক স্পর্শ ও অনুভূতির মাধ্যমে তার চারপাশটা অন্বেষণ করে। একটা কুকুর শব্দ মুখে আনার অনেক আগে তাকে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বুঝতে হয় কুকুর জিনিসটা আসলে কি। সহজ কথায় বলতে গেলে মানসিক বিকাশই হল ভাষার আসল চালিকা শক্তি। একটি শিশু যা নিজে বুঝতে পারে না তা সে কখনোই ভাষায় প্রকাশ করতে পারে না। যেমন ধরুন, গতকাল বা আগামীকালের মতো জটিল শব্দগুলো সে ততক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবে না যতক্ষণ না তার মস্তিষ্ক সময়ের বিমূর্ত ধারণাটি পুরোপুরি আয়ত্ত করতে পারছে। আর এভাবেই আমরা পৌঁছাই আমাদের পঞ্চম এবং শেষ পর্বে, ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথেসিস বা ভাষা শেখার একটি নির্দিষ্ট জৈবিক সময়সীমা। ভাষা যদি জন্মগত গঠন আর মানসিক বিকাশের সাথে এতটাই যুক্ত থাকে, তবে মস্তিষ্কের নিজস্ব সীমাবদ্ধতার দিকটিও আমাদের ভেবে দেখতে হবে। প্রশ্ন হল, আমাদের মস্তিষ্ক কি আজীবন একইভাবে ভাষা শিখতে প্রস্তুত থাকে? গবেষক এরিক ল্যানেনবার্গ জানালেন, না। জীবনের শুরুর দিকে আমাদের মস্তিষ্কের অপরিসীম নমনীয়তা বা নিউরোপ্লাস্টিসিটি থাকে, কিন্তু বয়ঃসন্ধিকালের দিকে যখন মস্তিষ্কের 2 গোলার্ধ নিজেদের কাজ ভাগ করে নেয়, যাকে ল্যাটারালাইজেশন বলে, ঠিক তখন থেকেই প্রাকৃতিকভাবে ভাষা শেখার এই জানালাটা ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে। এই ধারণার পক্ষে বেশ কিছু অকাট্য তবে মর্মান্তিক প্রমাণও রয়েছে। যেমন জিনি নামের সেই মেয়েটির ঘটনা, যে 13 বছর বয়স পর্যন্ত একটি ঘরে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় বন্দী ছিল। এই সংকটকালীন পর্যায় পার হয়ে যাওয়ার কারণে সে আর কখনোই ভাষার পূর্ণ দক্ষতা অর্জন করতে পারেনি। একইভাবে বধির শিশুদের উপর করা গবেষণাও দেখায় যে জীবনের শুরুতে ইশারা ভাষা না শিখলে পরবর্তীতে ব্যাকরণের ওপর পূর্ণ দখল পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এটা ঠিক যে বয়স্করাও প্রবল অনুপ্রেরণা এবং সচেতন প্রচেষ্টার মাধ্যমে নতুন একটি ভাষা শিখতে পারেন, কিন্তু শৈশবের সেই জাদুকরী সময় যখন ভাষা কোনোরকম চেষ্টা ছাড়াই নদীর স্রোতের মতো প্রাকৃতিকভাবে আমাদের মস্তিষ্কে প্রবেশ করে, সেই দরজা কি একটা বয়সের পর চিরতরেই বন্ধ হয়ে যায়? মানব মস্তিষ্কের এই অবিশ্বাস্য নমনীয়তা আর তার জৈবিক সীমাবদ্ধতার বিষয়টি সত্যিই এক গভীর বিস্ময়ের জন্ম দেয়। ভাষাতত্ত্বের বিবর্তনের এই চমকপ্রদ বিশ্লেষণে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।